আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 20 নম্বর, 21 নম্বর এবং 22 নম্বর অঙ্ক সলভ করব। 20 নম্বর অঙ্ক পড়া যাক। একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি ৬,২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। শ্রমিকের সংখ্যা বের করতে হবে, তো শ্রমিকের সংখ্যাটা আমরা ধরে নেব। এখানে দেখো আমরা লিখেছি, মনে করি শ্রমিকের সংখ্যা ক, এটা আমরা ধরে নিলাম। এখন প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, এই কথাটা এখানে লেখা আছে। তো আমাদের প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরিটা এখানে বের করতে হবে। তো লেখা হয়েছে প্রত্যেকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাদের সংখ্যা এখন কত, কজন? তো কয়ের 10 গুণ হবে প্রত্যেকের দৈনিক মজুরি। তো কয়ের সাথে 10 গুণ করা হয়েছে, তো কত হবে? 10 ক টাকা। দৈনিক মোট মজুরি আমরা এখন বের করব। অলরেডি একটা মোট মজুরি দেওয়া আছে, আর একটা মোট মজুরি আমরা এই দুই লাইন থেকে বের করতে পারি। দৈনিক মজুরি দেখো, অর্থাৎ একদিনে মজুরি 10 ক টাকা। শ্রমিকের সংখ্যা ক, অর্থাৎ একজনের মজুরি 10 ক হলে কজনের দৈনিক মজুরিটা কত হবে? তো কয়ের সাথে জাস্ট এই যে 10 ক গুণ করে দিতে হবে। অতএব দৈনিক মজুরি 10 ক ইন্টু ক, অর্থাৎ এই কয়ের সাথে ক গুণ করলে ক স্কয়ার হবে, সাথে 10 গুণ। তো এটাই হচ্ছে দৈনিক মোট মজুরির পরিমাণ। তো মোট মজুরি আমরা একটা পেলাম, আর অলরেডি একটা দেওয়া আছে। এই দুটো পরস্পরের সমান হবে। তো প্রশ্ন মতে অতএব 10 ক স্কয়ার সমান ৬,২৫০। ক স্কয়ারের সাথে 10 গুণ অবস্থা আছে, এটা আমরা ডান পাশে পার করে দেব। ৬,২৫০ এর নিচে ভাগ হয়ে যাবে। তো নিচে শূন্য উপরে শূন্য কাটলে ক স্কয়ার সমান ৬২৫ থাকে। তো ৬২৫ কে আমরা বর্গমূল করব। এখানে দেখো যেহেতু ক এর উপরে স্কয়ার আছে, তো এই স্কয়ারটা তুলতে গেলে উভয় পাশে কি করতে হবে? বর্গমূল করতে হবে। এরকম করে বর্গমূল করতে হবে। তো এখানে স্কয়ার রুট কেটে গেলে শুধু থাকবে ক। ৬২৫ কে বর্গমূল করলে পাবো 25, ঠিক আছে? ক সমান হবে কত? 25। কারণ 25 গুণ 25 মানে হচ্ছে ৬২৫। 25 গুণ 25 মানে 25 স্কয়ার, তো স্কয়ার রুট কেটে যাবে, থাকবে হচ্ছে 25। তো ক হচ্ছে শ্রমিকের সংখ্যা। উত্তর শ্রমিকের সংখ্যা 25 জন। এটা হচ্ছে 20 নম্বরের উত্তর। 21 নম্বর পড়ি আমরা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি দুইটা সংখ্যা, অর্থাৎ পার্থক্য 1 হবে। যেমন ধরো 2 একটা সংখ্যা, তারপর হচ্ছে 2 এর পরের সংখ্যা 3। তো এই দুটো পরস্পরের কিন্তু ক্রমিক সংখ্যা। তারপর হচ্ছে 4, 5, 1, 2, অর্থাৎ পাশাপাশি দুইটা সংখ্যা পার্থক্য 1 হলে সেই দুটো কি হবে? ক্রমিক সংখ্যা হবে। তো এখানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো ক্রমিক সংখ্যা দুইটা আমাদের প্রথমত ধরে নিতে হবে, ধরে নিয়ে কাজটা করতে হবে। দেখো এখানে উত্তরটা দেয়া আছে। মনে করি একটি সংখ্যা ক, তো ক এর পরবর্তী সংখ্যাটা কি হবে? ক প্লাস 1 হবে না? তো এটাই হচ্ছে অপর সংখ্যা। অর্থাৎ আমি একটু আগে বললাম 1, 2, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে পরপর সংখ্যা। তো একটা যদি ক হয়, ক এর পরবর্তী সংখ্যা কি হবে? ক প্লাস 1 হবে। তো একটি সংখ্যা ক, অপর সংখ্যা ক প্লাস 1, এই কারণে এটা আমরা লিখলাম। এখন এই যে সংখ্যা দুটির বর্গের অন্তর দেওয়া আছে 37, তো এই সংখ্যাটা বড়, এটা হচ্ছে ছোট। তো এইটার বর্গ করলাম, তারপর ছোট সংখ্যাটার বর্গ করলাম। তো বর্গের অন্তর, অন্তর মানে কি? বিয়োগ। মাঝে কি দিতে হবে? বিয়োগ চিহ্ন। সংখ্যা দুটির বর্গের অন্তর কত? 37। তো এই লাইনটাই আমরা এখানে লিখে দিই প্রশ্ন মতে। তো এখানে দেখো
এ প্লাস বি হোল স্কোয়ার এরকম লাগতেছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে ক প্লাস 1 আছে, ক মানে হচ্ছে এ আর হচ্ছে 1 মানে হচ্ছে বি, এটা কল্পনা করো। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে? ক স্কোয়ার প্লাস 2ক আর 1 গুণ করলে হবে 2ক প্লাস 1 স্কোয়ার মানে 1। তো এই লাইনটা হচ্ছে এই যে এটা। তারপর মাইনাস ক স্কোয়ার সমান 37। তো এই যে প্লাস ক স্কোয়ার মাইনাস ক স্কোয়ার কেটে গেল, এখানে 2ক প্লাস 1 থাকে, সেটা আমরা এখানে লিখলাম সমান 37। তো এই যে প্লাস 1 ডান পাশে গেলে এটা হবে মাইনাস 1, বাম পাশে থাকলে 2ক সমান 37 বিয়োগ 1 36। তাহলে এই যে ক এর সাথে 2 গুণ অবস্থা আছে, 2 যদি ডান পাশে যায় কি হবে? ভাগ হবে। 2ক সমান 36, ক সমান কত হবে? 36/2 মানে হচ্ছে 18। তো এই হচ্ছে ক এর মান। ক হচ্ছে একটি সংখ্যা 18, অপর সংখ্যাটি কত হবে? এই যে 18 প্লাস 1 মানে হচ্ছে 19। তো এই দুটোর বর্গ করবা, 19-এর বর্গ করে বিয়োগ করবা হচ্ছে 18-র বর্গ, তাহলে কিন্তু 37 পাবা। এবার আমরা তার পরের অঙ্কটা দেখব, 22 নম্বর। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো বর্গের অন্তর এখানে আগেরটাতে কিন্তু 37 ছিল, এটা কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ হলে আমরা কিভাবে বুঝবো? তো বর্গ করে যদি বর্গমূল করে যদি দশমিক না আসে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদের ক্ষুদ্রতম দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। তো এই অঙ্কটা একটু ধরে নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে দেখো, মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটি, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস 1, আগের মতোই। তাদের বর্গের অন্তর কেমন হবে? এই যে বড়টা, যে বড় সংখ্যা ক প্লাস 1 তার উপর স্কয়ার বিয়োগ ছোট সংখ্যা হচ্ছে ক তার উপরে স্কয়ার। তো এই লাইনটা আমরা কিন্তু এই যে উপরেই সলভ করেছিলাম, এই যে উপরেই কিন্তু সলভ করেছিলাম। তো এই যে ক প্লাস 1 হোল স্কয়ার, এটা মানে হচ্ছে এই জায়গাটুকু, তারপর মাইনাস ক স্কয়ার এটা। তো প্লাস ক স্কয়ার মাইনাস ক স্কয়ার কেটে যাবে, 2ক প্লাস 1 এখানে থাকবে। তো এই যে 2ক প্লাস 1, এখানে ক হচ্ছে চলক, এই চলকের মধ্যে আমরা 1 থেকে শুরু করে পরবর্তী সংখ্যাগুলো বসিয়ে দেখব কোন সংখ্যাটা বসালে ফলাফল পূর্ণবর্গ হয়। ঠিক আছে? তাহলে ক সমান প্রথমে আমরা 1 বসাই, তাহলে কি হবে? 2ক, এই যে দেখো 2 ইনটু ক, ঠিক আছে? ক এর মান হচ্ছে 1 প্লাস 1, তাহলে 2 1 2, তার সাথে 1 যোগ করো 3, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। ক এর মান এবার 2 বসাবো, তাহলে 2ক প্লাস 1, তাহলে 2 ইনটু ক এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ করো 5, এটাও কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ কোনো কিছুর উপর বর্গ করে 5 বানানো যায় না। এবার যদি ক এর মান হচ্ছে 3 বসাই, তাহলে এই যে 2ক প্লাস 1, এখানে 2 ইনটু ক এর জায়গায় 3 বসবে প্লাস 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করো 7, তো এখানে 7 বের হয়েছে, এটাও কিন্তু পূর্ণবর্গ নয়। তারপর এটা দেখো, ক সমান 4, তো 2 ইনটু ক এর জায়গায় 4 বসালাম, 4 দুগুণে 8 আর 1 9, তো 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 কে আমরা এইভাবে লিখতে পারি, 9 এর বর্গমূল মানে হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3 মানে 3 স্কয়ার, এই যে স্কয়ার রুট কেটে গেল 3 হলো, অথবা 3 গুণ 3 করলেও 9 হচ্ছে। এবার ক এর মান যদি 5 বসাও, 5 দুগুণে 10 আর 1 11, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা পূর্ণবর্গ সংখ্যা কোথায় পেলাম? এই যে এইখানে ক এর মান 4 বসিয়ে। তাহলে এই যে আমাদের একটা মান এখানে ধরা আছে, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা একটা ক ধরেছিলাম, তারপরেরটা হবে ক প্লাস 1। তো এখানে ক এর মান 4 পেয়ে গেলাম, যেটা পূর্ণবর্গ। তো দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক সমান 4, অপর সংখ্যাটি হবে ক প্লাস 1, অর্থাৎ 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তো আমরা যদি 5 এর বর্গ করে সেটা থেকে 4 এর বর্গ বিয়োগ করি, কত হয় দেখো? 25 বিয়োগ 16 9, তাই না? এই যে 9 কিন্তু মিলে গেছে, তো এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুটি যথাক্রমে 4 ও 5। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।